টিএলবি অনলাইন স্কুলের পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলে নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। আজ আমি অষ্টম শ্রেণী বিষয় বিজ্ঞান নিয়ে বিজ্ঞান থেকে আলোচনা করব। বিজ্ঞান থেকে চতুর্থ অধ্যায়ে উদ্ভিদের বংশবৃদ্ধি এখান থেকে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, উদ্ভিদে যে ঘটনা না ঘটলে আমরা ফল পেতাম না, বীজ পেতাম না। উদ্ভিদের ফল এবং বীজ উৎপাদনের পূর্ব শর্ত কি? নিশ্চয় অনুমান করতে পেরেছ। আমি যে বিষয়টি নিয়ে পড়াবো সেটা হলো পরাগায়ন। আসলে ফল এবং বীজ উৎপাদন প্রক্রিয়ার পূর্ব শর্ত হলো পরাগায়ন। তাহলে তোমরা বিষয়টি লিখে নাও। আজকে যে বিষয়টি পড়াবো সেটা হলো পরাগায়ন। পরাগায়ন ইংরেজিতে বলা হয় পলিনেশন। পরাগায়ন বা পলিনেশন, পরাগায়নকে পরাগ সংযোগও বলা হয়। এই পরাগায়ন যদি না হতো তাহলে কিও হতো? আমরা ফল পেতাম না, বীজ পেতাম না। তাহলে দেখে নেওয়া যাক এখন পরাগায়ন কাকে বলে। এই পরাগায়ন কাকে বলে এই বিষয়টি জানার আগে আমাদের জানতে হবে পরাগরেণুটা কি। পরাগরেণু কি? তোমরা কি কখনো ফুলের পুংস্তবকে আঙ্গুলের ডগা ঘষে দেখেছো? হ্যাঁ, আঙ্গুলের ডগা ঘষলে আমরা দেখতে পাবো কমলা কিংবা হলুদ রঙের গুঁড়ো লেগে গেছে। এই গুঁড়ো বস্তুটা হলো পরাগরেণু। আমি আবার বলি, আমরা কখনো ফুলের পুংস্তবকে আঙ্গুলের ডগা ঘষে দেখেছি? দেখলে আঙ্গুলের ডগা ঘষলে আমরা আঙ্গুলে দেখতে পাবো কমলা কিংবা হলুদ রঙের গুঁড়ো লেগে গেছে। এই গুঁড়ো বস্তুই হলো পরাগরেণু। এখন দেখে নেওয়া যাক পরাগায়ন কাকে বলে। পরাগায়ন কাকে বলে? পরাগায়ন কাকে বলে তোমরা লিখে নাও। পরাগায়ন ফুলের পরাগধানী হতে পরাগরেণু একই ফুলের অথবা একই গাছের অন্য ফুলের গর্ভমুণ্ডে স্থানান্তরিত হওয়াকে পরাগায়ন বলে। আমি আবার বলি, ফুলের পরাগধানী হতে পরাগরেণু একই ফুলের কিংবা একই গাছের বা একই প্রজাতির অন্য ফুলের গর্ভমুণ্ডে স্থানান্তরিত হওয়াকে পরাগায়ন বলে। আমি বিষয়টি লিখে দিই, তোমরা ভালো করে লিখে নাও। ফুলের পরাগধানী হতে পরাগরেণু একই ফুলে কিংবা একই গাছে ভিন্ন ফুলে ফুলের গর্ভমুণ্ডে স্থানান্তরিত হওয়াকে পরাগায়ন বলে।
তাহলে দেখো, ফুলের পরাগধানী হতে পরাগরেণু একই ফুলে কিংবা একই গাছে ভিন্ন ফুলের গর্ভমুণ্ডে স্থানান্তরিত হওয়াকে পরাগায়ন বলে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছো। আমি চিত্রের মাধ্যমে পরবর্তীতে আরো ভালো করে বোঝাবো। তোমরা বিষয়টি লেখা হয়েছে নিশ্চয়ই। এবার আমরা জানবো পরাগায়নের প্রকার। পরাগায়নের প্রকারভেদ। পরাগায়ন প্রধানত দুই প্রকার, একটি হলো স্বপরাগায়ন, অন্যটি হলো পরপরাগায়ন। তাহলে লিখে নাও, এক স্বপরাগায়ন, দুই পরপরাগায়ন। পরপরাগায়ন স্বপরাগায়ন এবং পরপরাগায়ন কাকে বলে, এই বিষয়টি জানার আগে আমরা চিত্র দিকে লক্ষ্য করি। তোমরা চিত্রটি অঙ্কন করতে পারো। তোমরাও চিত্রটি অঙ্কন করো নিজ নিজ খাতায়। এখন দেখো স্বপরাগায়ন কাকে বলে। একই ফুলে বা একই গাছে দুটি ফুলের মধ্যে যে পরাগায়ন সংঘটিত হয়, যে পরাগ সংযোগ ঘটে, তাকে স্বপরাগায়ন বলে। আমি আবার বলি, একই ফুলে বা একই গাছে দুটি ফুলের মধ্যে যে পরাগায়ন সংঘটিত হয় তাকে স্বপরাগায়ন বলা হয়। তাহলে চিত্রটা দেখো, এই একই ফুলে হতে পারে কিংবা একই গাছের বা একই প্রজাতির দুটি ফুলের মধ্যেও সংঘটিত হতে পারে। এটি হলো স্বপরাগায়ন। আশা করি বিষয়টি বুঝতে পেরেছো। আমি আবারও বলি, একই ফুলে এটি হবে স্বপরাগায়ন। একই ফুলে কিংবা একই প্রজাতির একই গাছের দুটি ফুলের মধ্যে যে পরাগায়ন সংঘটিত হয় তাকে বলা হয় স্বপরাগায়ন। উদাহরণ হিসেবে বলা যায় সরিষা, কুমড়া, ধুতুরা ইত্যাদি গাছে স্বপরাগায়ন সংঘটিত হয়। এবার পরপরাগায়ন কাকে বলে। একই প্রজাতির দুটি ভিন্ন উদ্ভিদের একই প্রজাতির দুটি ভিন্ন গাছের ফুলের মধ্যে যে পরাগায়ন সংঘটিত হয় তাকে বলা হয় পরপরাগায়ন।
আমরা চিত্র এভাবে দেখাতে পারি, এই ফুল থেকে এই ফুল, এটি হলো পর পরাগায়ন। পর পরাগায়ন। আমি আবার বলি পর পরাগায়নের সংজ্ঞা। একই প্রজাতির দুটি ভিন্ন উদ্ভিদের ফুলের মধ্যে যে পরা সংযোগ ঘটে, যে পরাগায়ন সংঘটিত হয় তাকে বলা হয় পর পরাগায়ন। যেমন শিমুল, পেঁপে ইত্যাদি গাছের ফুলে পর পরাগায়ন সংঘটিত হয়। আশা করি বিষয়টি তোমরা বুঝতে পেরেছো। পরাগায়ন এক ফুল থেকে আরেক ফুলে সংঘটিত হওয়ার জন্য অবশ্যই এখানে একটি মাধ্যম দরকার, তাকে বলা হয় পরাগায়নের মাধ্যম। আমরা এখন দেখব পরাগায়নের মাধ্যম। পরাগায়নের মাধ্যম। পরাগায়নের মাধ্যম। পরাগায়নের মাধ্যম কাকে বলে? যে বাহক পরাগরেণু বহন করে, যে বাহক পরাগরেণু বহন করে গর্ভমুণ্ড পর্যন্ত নিয়ে যায় তাকে পরাগায়নের মাধ্যম বলে। আমি আবার বলি, যে বাহক পরাগরেণু বহন করে ফুলের গর্ভমুণ্ড পর্যন্ত নিয়ে যায় তাকে বলা হয় পরাগায়নের মাধ্যম। যেমন বায়ু হতে পারে, এই মাধ্যমটি বায়ু হতে পারে, পাখি হতে পারে, কীটপতঙ্গ হতে পারে, এমনকি মানুষও এই মাধ্যম হিসেবে কাজ করে। মাধ্যম, তাহলে পরাগায়নের মাধ্যম কাকে বলে আমরা এই বিষয়টিও বুঝতে পারলাম। যে বাহক পরাগরেণু বহন করে ফুলের গর্ভমুণ্ড পর্যন্ত নিয়ে যায় তাকে বলা হয় পরাগায়নের মাধ্যম। যেমন বায়ু, পানি, প্রাণী, কীটপতঙ্গ, এমনকি মানুষও এই মাধ্যম হিসেবে কাজ করে। সুন্দর ফুলের আকর্ষণে বা সুন্দর রঙের আকর্ষণে কিংবা মধু খেতে এই বাহকগুলো এক ফুল থেকে আরেক ফুলে ঘুরে বেড়ায় এবং তাদের অজান্তে, এই বাহকগুলোর অজান্তে তারা বুঝতেই পারে না যে তাদের গায়ে এই পরাগরেণুগুলো লেগে যায়। যখন একই প্রজাতির অন্য ফুলে গিয়ে যখন বসে তখন তাদের অজান্তেই এই পরাগায়ন সংঘটিত হয়। এখন দেখে নেওয়া যায় পরাগায়নে অভিযোজন। অভিযোজন কাকে বলে? অভিযোজন তোমরা লিখে নাও। অভিযোজন। অভিযোজন কি? অভিযোজনটা কি? এই পরাগায়নের সাহায্য পেতে, পরাগায়নের মাধ্যমগুলোর সাহায্য পেতে ফুলের গঠনে, পরাগায়নের মাধ্যমগুলোর সাহায্য পেতে ফুলের গঠনে কিছু পরিবর্তন লক্ষ্য করা যায়, একেই অভিযোজন বলা হয়। আমি আবার বলি, পরাগায়নের মাধ্যমগুলোর সাহায্য পেতে ফুলের গঠনে কিছু পরিবর্তন লক্ষ্য করা যায়, একে ফুলের অভিযোজন বলে। তাহলে তাহলে এখানে দেখে নেওয়া যায় বায়ুর মাধ্যমে যে যে পরাগায়ন সংঘটিত হয় তাকে বলে বায়ু পরাগী ফুল। কীটপতঙ্গের মাধ্যমে যে পরাগায়ন সংঘটিত হয় তাকে বলে পতঙ্গ পরাগী ফুল। আমরা এখন কিছু কিছু ফুলের অভিযোজন বৈশিষ্ট্যগুলো দেখব। সেটা হলো পতঙ্গ পরাগী ফুলের অভিযোজন। পতঙ্গ পরাগী। পরাগী ফুলের অভিযোজনিক বৈশিষ্ট্য। অভিযোজনিক বৈশিষ্ট্য। পতঙ্গ পরাগী ফুলের অভিযোজনিক বৈশিষ্ট্য। এই ফুলগুলো সাধারণত ফুলগুলো বড় হয়, রঙিন হয়, মধু গ্রন্থি যুক্ত হয়। এদের গর্ভমুণ্ড, পরাগরেণু ও গর্ভমুণ্ড আঠালো।
এবং সুগন্ধযুক্ত, যেমন জবা, কুমড়া, সরিষা ইত্যাদি। পতঙ্গ পরাগী ফুলের অভিযোজন হলো। এবার দেখে না যায় বায়ু পরাগী ফুলের অভিযোজন। অভিযোজন বৈশিষ্ট্য, বায়ু পরাগী ফুলের অভিযোজনিক বৈশিষ্ট্য। এই ফুলগুলো, বায়ু পরাগী ফুলগুলো সাধারণত বর্ণ, গন্ধ, মধু গ্রন্থিহীন, পরাগরেণু হালকা, অসংখ্য এবং আকারে ক্ষুদ্র। এদের গর্ভমুণ্ড আঠালো এবং শাখান্বিত, কখনো কখনো পালকের ন্যায়। যেমন ধান, গম, ভুট্টা, এগুলোর ধান, গম, ভুট্টা এদের পরাগায়ন সংঘটিত হয় বায়ুর মাধ্যমে। এবার দেখে নেওয়া যায় পানি পরাগী ফুলের অভিযোজন। পানি পরাগী ফুলের অভিযোজনিক বৈশিষ্ট্য। পানি পরাগী ফুলের অভিযোজনিক বৈশিষ্ট্য। পানি এবং প্রাণী, এই দুটি যেন গোলমাল লেগে না যায়। পানি, এরা এই ফুলগুলো আকারে ক্ষুদ্র, হালকা এবং অসংখ্য। এরা সহজেই পানিতে ভাসতে পারে। এইসব ফুলে সুগন্ধ নেই। স্ত্রী ফুলের বৃন্ত লম্বা, কিন্তু পুং ফুলের বৃন্ত খাটো। পরিণত পুং ফুল বৃন্ত থেকে ফুলে পানিতে ভাসতে থাকে এবং পরাগায়ন সংঘটিত হয়, যেমন পাতা শেওলা। এরপরে দেখব প্রাণী পরাগী ফুলের অভিযোজনিক বৈশিষ্ট্য। প্রাণী পরাগী ফুলের অভিযোজনিক বৈশিষ্ট্য। প্রাণী পরাগী ফুলের অভিযোজনিক বৈশিষ্ট্য। এসব ফুল হয় কারণ প্রাণীরা দূর থেকে যেন এই ফুলগুলো দেখতে পারে। তবে ছোট হলে ফুলগুলো পুষ্পমঞ্জুরিতে সজ্জিত থাকে, আকারে এদের রং আকর্ষণীয় হয়। এসব ফুল গন্ধ থাকতে পারে, আবার নাও থাকতে পারে, যেমন কদম, শিমুল, কচু ইত্যাদি। তো আশা করি তোমরা বিষয়গুলো পরাগায়ন সম্পর্কে মোটামুটি ধারণা এখন পেয়েছো। পরাগায়ন কাকে বলে আমরা জানলাম, পরাগায়নের প্রকারভেদ জানলাম, পরাগায়নের মাধ্যম জানলাম, অভিযোজন, পরাগায়নের সংগঠিত হওয়ার জন্য ফুলের যে অভিযোজনিক বৈশিষ্ট্য সেগুলো আমরা জানলাম। আশা করি বিষয়টি তোমাদের কাছে পরিষ্কার হয়েছে। এখন তোমাদের একটি বাড়ির কাজ করতে হবে, তোমরা লিখে নাও। বাড়ির কাজ। বাড়ির কাজ তোমরা অবশ্যই করবে। স্বপরাগায়ন ও পরপরাগায়নের মধ্যে পার্থক্য গুলো নিরূপণ করো। এবং নোট করে রাখবে। এই বাড়ির কাজটি করে তোমরা নোট করে রাখবে এবং পরবর্তীতে স্কুল খোলার পর আমি এই কাজগুলো দেখব। সে পর্যন্ত তোমরা ভালো থাকো, সুন্দর থাকো, সুস্থ থাকো। আর একটি কথা, এই করোনা মহামারীকালে তোমরা কেউ বাইরে ঘোরাঘুরি করবে না, একান্ত প্রয়োজন ছাড়া বাইরে বের হবে না, জনসমাগম এড়িয়ে যাবে এবং মাস্ক ব্যবহার করবে।
এবং সাবান পানি দিয়ে বারবার হাত ধুতে করবে। সে পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আবার দেখা হবে। ধন্যবাদ।